সাল 1974 একজন জাপানিজ কলেজ স্টুডেন্ট নোরিও সুজুকি একটা রিউমার শুনতে পায়। সে শুনে ফিলিপিনের কোনো একটি দ্বীপে জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকায় একজন জাপানি সৈন্য লুকিয়ে আছে, তাও আবার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। মানে প্রায় 29 বছর ধরে সেই সৈন্যটা যুদ্ধ করে যাচ্ছে, এমনকি সে আত্মসমর্পণ করতেও চাইছে না। নোরিও প্রথমে ভাবে এটা হয়তো কোনো গুজব, কারণ এতদিন ধরে কেউ জঙ্গলে একা একা কিভাবে বেঁচে থাকতে পারে, আর যদিও বা এটা সত্যি হয় তাহলে সে হয়তো এতদিনে মারা গেছে। কিন্তু তারপরেও নোরিও এই বিষয়ে বেশ কিছু রিসার্চ করে, আর সে জানতে পারে ওই সৈন্য ইম্পেরিয়াল জাপানের একজন লেফটেন্যান্ট ছিল যার নাম হিরো ওনোডা। আর এই সৈন্যটা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। তবে জাপানি সরকার 1959 সালে তাকে মৃত ঘোষণা করে, কিন্তু তার কোনো বডি পাওয়া যায়নি। তাছাড়াও নোরিওর মনে একটা খটকা লাগে। 1945 থেকে 1959, মানে প্রায় 14 বছর লোকটি জঙ্গলে ছিল, এটা কিভাবে সম্ভব? আর এতদিন বাদে কেনই বা তাকে মৃত ঘোষণা করা হয়েছিল? কি হয়েছিল তার সাথে? আর এই কৌতূহল নিয়েই 1974 সালে নোরিও ফিলিপিন যায় সেই নিখোঁজ সৈন্যের ব্যাপারে খোঁজ করতে। এতদিনে নোরিওর মনেও একটু একটু করে বিশ্বাস জমছিল যে হয়তো সেই সৈন্য আজও জঙ্গলের কোথাও লুকিয়ে রয়েছে। কি হয়েছিল তারপর? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আজ কথা হবে একজন জাপানিজ সেনার ব্যাপারে যে যুদ্ধ শেষ হওয়ার পরেও প্রায় 29 বছর ধরে একাই যুদ্ধ চালিয়ে গিয়েছিল। এখানে একটা প্রশ্ন আসে, যুদ্ধ যদি শেষ হয়েই থাকে তাহলে সে 29 বছর ধরে কার সাথে যুদ্ধ করছিল, আর শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছিল? এই ভিডিওটার মাধ্যমে আপনারা এটাও বুঝতে পারবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ সেনাদের মানসিকতা কতটা কঠোর ছিল। এটা একটা ভীষণই ইন্টারেস্টিং সার্ভাইভাল স্টোরি। তো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটা করে লাইক করে দিন। সময়টা ছিল 1922। জাপানের কাইনান শহরের একটি গরিব পরিবারে হিরো ওনোডার জন্ম হয়। তার 7 ভাই বোনের মধ্যে হিরো ছিল 5 নম্বর। এত বড় পরিবার চালাতে হিরোর বাবা মা রীতিমতো হিমশিম খাচ্ছিল। তাই খুব কম বয়সেই হিরো একটি কোম্পানিতে সেলসম্যানের কাজে নিযুক্ত হয়। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছুই প্ল্যান করে রেখেছিল। 1941 সালের 7ই ডিসেম্বর জাপানি সেনা পার্ল হারবারে আক্রমণ করে, আর এর সাথে সাথেই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। আর তাদের প্রধান লক্ষ্য ছিল যে করেই হোক জাপানকে যুদ্ধে হারানো। ফলে যুদ্ধের রূপ আরো ভয়াবহ হয়ে ওঠে। এই সময় জাপানিজ সরকার তাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য দেশের 17 থেকে 40 বছরের সমস্ত যুবকদের মিলিটারিতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করে দেয়। 1942 সালের মে মাসে হিরোকে মিলিটারি থেকে ডাক পাঠানো হয়। সেখানে তার ফিজিক্যাল টেস্ট হয়, আর সে পাশ করে যায়। ফলে মাত্র 20 বছর বয়সেই হিরো ওনোডা জাপানি সেনাবাহিনীতে যোগ দেয়। যুদ্ধের শুরুর দিকে তাকে প্রথমে চীনের ন্যানকিং যুদ্ধক্ষেত্রে পাঠানোর কথা ছিল, কিন্তু 1944 সালের ডিসেম্বরে আমেরিকান বাহিনী হঠাৎ করেই ফিলিপিনে এসে হাজির হয়। আর সে সময় এই ফিলিপিন জাপানিজ ইম্পেরিয়ালের কন্ট্রোলে ছিল। জাপান সরকার নিজেদের টেরিটরিকে প্রোটেক্ট করার জন্য খুব তাড়াতাড়ি ফিলিপিনে তাদের একটা বিশাল বড় সেনাবাহিনী পাঠায়, যেখানে তাদের প্রধান লক্ষ্য ছিল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা। হিরো যে রেজিমেন্টে জয়েন করেছিল সেই রেজিমেন্টকে ফিলিপিনের লুবং আইল্যান্ডে ডিপ্লয় করা হয়েছিল। এবার এই লুবং আইল্যান্ডের ব্যাপারে একটু আপনাদেরকে জানাই। এটা ছিল একটা ছোট সরু দ্বীপ যার আয়তন ছিল মাত্র 48 বর্গ মাইল। আর এখানে যুদ্ধ চলাকালীন 1945 সালের 10ই জানুয়ারি হিরোর বাহাদুরির জন্য তাকে প্রমোশন দেওয়া হয় এবং সে হয়ে যায় জাপানের সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট। এবং জাপানি সেনাবাহিনী থেকে তাকে অর্ডার দেওয়া হয় হিরো এবার থেকে এই আইল্যান্ডে গেরিলা যুদ্ধ করবে। হিরোর জন্য এটা একটা বিশাল বড় দায়িত্ব ছিল, আর নিজের দেশের প্রতি তার এতটাই ভালোবাসা ছিল যে সে এটাকে খুবই খুশি মনে অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু এই সময় 14th এরিয়া আর্মির চিফ অফ স্টাফ জেনারেল আকিরা মুতো হিরোকে এমন একটা অর্ডার দেয় যা হিরোর জীবনকে পুরোপুরিভাবে বদলে দিয়েছিল। তিনি হিরোকে অর্ডার দেন, তুমি নিজের হাতে আত্মহত্যা করতে পারবে না, এটা তোমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এই সময় জাপানি সেনাদের মধ্যে স্যারেন্ডার করা বা শত্রুপক্ষের হাতে ধরা পড়ার থেকে নিজের জীবন শেষ করে দেওয়াকে তারা অনেক ভালো মনে করত। আকিরা মুতো আরো বলে, 3 বছর লাগতে পারে, 5 বছরও লাগতে পারে, কিন্তু যাই ঘটুক না কেন আমরা তোমার জন্য ফিরে আসব। একজন আর্মি জেনারেলের কাছ থেকে সরাসরি এই অর্ডার হিরোর মনে পুরোপুরি গেঁথে গিয়েছিল। তখন থেকেই সে তার নিজের জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার শপথ নেয়। কিন্তু হিরোর উপরে তার সঙ্গীরা তেমন একটা ভরসা করতে পারছিল না। তার কারণ হলো তার বয়স খুবই কম ছিল। ফলে হিরোকে তার টিমের কাছে নিজেকে প্রমাণ করতে হতো যে সে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ক্যাপেবল। এই অর্ডার পাওয়ার কিছুদিনের মধ্যেই 50 জন আমেরিকান সেনার একটা বাহিনী লুবং দ্বীপে এসে পৌঁছায়। আর এই দ্বীপের তিলিক নামে একটা ছোট্ট গ্রামের কাছেই আমেরিকান এবং জাপানিজ দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে গ্রামটা একেবারে ধ্বংস হয়ে যায়। আর
দিন যত এগোতে থাকে আমেরিকান বাহিনীর শক্তি তত বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত নিজের ইউনিটকে বাঁচানোর জন্য হিরো সবাইকে নিয়ে পাহাড়ের জঙ্গলের ভেতর লুকিয়ে পড়ে এবং তারা সরাসরি অ্যাটাক করার পরিবর্তে গেরিলা যুদ্ধের কৌশল বেছে নেয়, যেখানে তাদের লক্ষ্য ছিল ছোট ছোট সৈন্যদলে ভাগ হয়ে আচমকা শত্রু বাহিনীর উপর হামলা করা। হিরো জানতো যে সব সৈন্য যদি এক জায়গায় থাকে তাহলে আমেরিকান সৈন্যরা খুব সহজেই তাদেরকে ধরে ফেলবে, তাই সৈন্যরা নিজেদেরকে 3 জনের একটা দলে ভাগ করে নেয়। এতে একটা সুবিধা হয়, 2 জন সেনা সবসময় পাহারায় থাকতো আর 1 জন সেনা রান্নাবান্না করা, ক্যাম্প খাটানো, এই সমস্ত কাজগুলো করত। হিরোর যে 3 জনের দল ছিল সেখানে ছিল কর্পোরাল শিমাদা এবং প্রাইভেট কোজুকা। পরে আরও একজন সৈনিক প্রাইভেট আকাৎসুও এই দলে যোগ দিয়েছিল। 1945 সালের পুরো গ্রীষ্মকাল জুড়ে এই সৈন্যরা আমেরিকান বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এবার এই যে পুরো জঙ্গলটা, এটা জাপানিজ যে সেন্ট্রাল কমান্ড ছিল সেটা থেকে পুরোপুরি আলাদা ছিল, ফলে যুদ্ধের কারেন্ট আপডেট তাদের কাছে ছিল না। তাদের প্রধান লক্ষ্যই ছিল যে করে হোক যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এই দ্বীপ থেকে আমেরিকানদের বের করে দেওয়া। কিন্তু তার ভেতরে আসে ইতিহাসের সেই ভয়ানক দিন, 6 আগস্ট 1945। আমেরিকা জাপানের হিরোশিমা শহরের উপর পারমাণবিক বোমা ফেলে, আর ঠিক 3 দিন পর তারা নাগাসাকি শহরের উপরেও দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলেছিল, যার ফলে দুটো শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কয়েক লক্ষ মানুষ মারা যায়। ফলে রীতিমতো বাধ্য হয়ে 15 আগস্ট জাপান স্যারেন্ডার করে, আর শেষ পর্যন্ত 1945 সালের 2রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এই সময় যে সেন্ট্রাল কমান্ড ছিল তার মাধ্যমে সমস্ত জায়গায় এই অর্ডার পৌঁছে দেওয়া হয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো তখনকার দিনে আজকের মতো ইন্টারনেট বা ফোন ছিল না যে 1 মিনিটের মধ্যে যে কোনো জায়গায় খবর পৌঁছে দেওয়া যাবে। তাদের কাছে ছিল শুধুমাত্র টেলিগ্রাফ, চিঠি এবং মুখে মুখে প্রচার করা খবর। ফলে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কয়েক মাস পরেও জাপানি সেনারা বিভিন্ন জায়গায় যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, আর এই যুদ্ধবিরতির খবর লুবং আইল্যান্ডে এসে পৌঁছাতে অক্টোবরের মাঝামাঝি হয়ে যায়। পুরো জঙ্গলে এই সময় মাইকিং করে লিফলেট ছড়িয়ে প্রচার করা হয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই আত্মসমর্পণ করো। এই লিফলেটগুলোতে জাপানিজ ভাষায় লেখা ছিল যুদ্ধবিরতির বিষয়, এবং তাতে এটাও লেখা ছিল সমস্ত সেনা যেন এখনই পাহাড় থেকে নেমে আসে। কিন্তু এই লিফলেট দেখে জাপানি সৈন্যরা এটাকে শত্রুপক্ষের চাল ভাবে। তারা ভাবে আমেরিকান সেনারা হয়তো তাদেরকে বোকা বানিয়ে তাদের স্যারেন্ডার করাতে চাইছে। ফলে লুবং আইল্যান্ডে তখনও যুদ্ধ চলতে থাকে। 1945 সালের শেষের দিকে একটা বোয়িং B-17 এরোপ্লেন এই আইল্যান্ডের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় কাগজের একটা বান্ডিল ফেলে দেয়, আর এগুলো কোনো সাধারণ কাগজ ছিল না। এগুলো ছিল 14th এরিয়া আর্মি জেনারেল ইয়ামাশিতার পক্ষ থেকে জারি করা অফিসিয়াল স্যারেন্ডার অর্ডারের প্রিন্টেড কপি। কিন্তু এই কপিগুলো দেখার পর জাপানি সেনাদের মনে একটু সন্দেহ হচ্ছিল, কারণ এখানে বলা ছিল যে সমস্ত সৈন্যরা আত্মসমর্পণ করবে তাদের সমস্ত রকম সাহায্য করা হবে, তাদের পুরস্কৃত করা হবে। এমনকি ওই লেটারগুলোতে কিছু ওয়ার্ডের প্রিন্টিং মিস্টেকও ছিল। তাছাড়া জাপানি সেনারা এটা মানতেই পারছিল না যে জাপান কখনো আত্মসমর্পণ করতে পারে, কারণ গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জুড়ে জাপান জুড়ে হিউজ লেভেলের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল যতক্ষণ পর্যন্ত একজন জাপানিজও বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত জাপান আত্মসমর্পণ করবেই না। তাহলে কিভাবে আর্মি জেনারেল, যিনি এত উঁচু পদে রয়েছেন, আত্মসমর্পণের অর্ডার দিতে পারেন? ফলে এই লেটারগুলোকে তারা আমেরিকার জালিয়াতি ভেবে উড়িয়ে দেয়, আর এরপর সৈন্যরা আরো বেশি সতর্ক হয়ে যায়। এদিকে যুদ্ধ যেহেতু শেষ হয়ে গেছে, ফলে সৈন্যদের কাছে রসদ আর পৌঁছাচ্ছিল না। তাদের খাবারের যোগান কমতে শুরু করে। খিদের চোটে এই সেনাদের তখন বেহাল দশা। এই দলগুলোর কাছে সে সময় মাত্র 3 মাসের খাবার বেঁচে ছিল, আর মার্চ মাসের মধ্যে সৈন্যদের সমস্ত খাবার ফুরিয়ে যায়। এবার সেনাদের বেশ কয়েকটা দল হিরোর ক্যাম্পের কাছে আসে খাবারের জন্য, কিন্তু কঠোর লেফটেন্যান্ট হিরো ওনোডা তাদেরকে খাবার দিতে অস্বীকার করেন। তিনি তাদের সবাইকে বলেন, তোমাদের কাছে যখন খাবার ছিল তোমরা তখন বেশি বেশি করে খাবার খেয়ে ফেলেছো, তোমরা সাশ্রয় করতে জানো না। একে তো তাদের সারাদিন জঙ্গলে ছোটাছুটি করতে হয়, তার উপরে তারা পেট ভরে খাবারও খেতে পারছিল না। ফলে বাকি সেনাদের মনোবল ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তার উপরে প্রায় আত্মসমর্পণের অর্ডারের প্রিন্টেড কপি প্লেনের মাধ্যমে ওই জঙ্গলে ফেলা হচ্ছিল। এতে অনেকের মনে ধারণা হচ্ছিল যে হতে পারে যুদ্ধ শেষ হয়ে গেছে। তাই 1946 সালের এপ্রিল মাসে এই যে 3 জনের দল ছিল, এরকম 41টা দল আত্মসমর্পণ করে। কিন্তু হিরোর যে 4 জনের দলটা ছিল তারা তখনও আত্মসমর্পণ করতে রাজি ছিল না। এরই কয়েক সপ্তাহ পরে যে সমস্ত সেনারা আত্মসমর্পণ করেছিল জঙ্গলের বিভিন্ন জায়গায় চিরকুট ফেলে যায়, এবং যার ভেতরে লেখা ছিল যুদ্ধ শেষ হয়ে গেছে, এটা সত্যি, তাই তোমরা বেরিয়ে আসো। কিন্তু এই 4 জন তাতেও বিশ্বাস করছিল না।
তারা ভাবে জাপানের যে সেনারা স্যারেন্ডার করেছে, আমেরিকানরা হয়তো তাদের উপর অত্যাচার করে এই চিরকুটগুলো তাদেরকে দিয়ে লিখিয়েছে, আর তাদেরকে ব্যবহার করে হিরোর দলকেও তারা আত্মসমর্পণ করাতে চায়। ফলে যখনই কোনো সার্চিং টিম জঙ্গলে প্রবেশ করত এবং হিরোর দলকে খোঁজার চেষ্টা করত, তখন হিরো 4 জনকে নিয়ে তাদের লোকেশন চেঞ্জ করে দিত। তবে 4 জনের মধ্যে একজন ছিল প্রাইভেট আকাৎসু। সে কোথাও গিয়ে বিশ্বাস করছিল যে হয়তো এই লিফলেটগুলো সত্যি। আকাৎসুর বয়স ছিল মাত্র 22 বছর, আর সে তার বাকি জীবনটা একটা মিথ্যা ভরসার উপর বেস করে বেঁচে থাকতে চাইছিল না। একদিন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করার পর সবাই যখন বসেছিল, তখন সে বাকিদের বলে যে হতেও তো পারে যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আর এই কথা শোনার পর হিরো ওনোডা তার দিকে কটমট করে তাকায়। তার এই কথা শুনে হিরো ওনোডা বলে, ঠিক আছে, যদি তেমনই হয় তাহলে আমি গিয়ে দেখে আসবো যে যুদ্ধ সত্যি শেষ হয়েছে কিনা। কিন্তু তখনই আরেকজন প্রাইভেট কোজুকা বলে ওঠে, এটা আমেরিকানদের ফাঁদ ছাড়া আর কিছুই নয়। ফলে হিরো আর সত্যিটা খুঁজতে যায় না। আর এখানে আপনাদের মনে রাখতে হবে, হিরো কিন্তু সরাসরি একজন বড় আর্মি অফিসারের কাছ থেকে ডিরেক্ট অর্ডার পেয়েছিল যে তারা একদিন না একদিন তাদের সামনে আসবে। ফলে 4 জন আবারও যুদ্ধ চালিয়ে যাবার শপথ নেয়। সময়টা ছিল 1946 সালের এপ্রিল মাস। এই 4 জনের কেউ জানতোই না যে তারা ছাড়া ফিলিপিনে আর কোনো জাপানি সেনাই নেই। এবার জাপানি সেনা যখনই আত্মসমর্পণ করেছিল, তারপর থেকে লুবংয়ে যে গ্রামগুলো ছিল সেখানকার লোকেরা বেশ শান্তিতে বসবাস করছিল। তারা কাঠ কাটার জন্য মাঝে মাঝে পাহাড়ে যেত, জঙ্গলের পাশের জমিতে তারা নতুন করে চাষবাস শুরু করে। আর অন্যদিকে হিরোর দল সব সময় হাই অ্যালার্টে থাকতো। যখনই তারা কারোর আশার শব্দ শুনতে পেত, তারা সাথে সাথে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ত। আসলে তারা আইল্যান্ডের লোকদেরকে শত্রু মনে করত, কারণ যখন যুদ্ধ হচ্ছিল তখন এই আইল্যান্ডের লোকজনেরা আমেরিকান সৈন্যদের গুপ্তচর হিসাবে কাজ করত। এরাই জাপানি সেনাদের লোকেশন আমেরিকার সেনাদের জানিয়ে দিত। ফলে হিরোর দলটা এই লোকজনদেরকে নিজেদের শত্রু মনে করত, আর তাদেরকে ভয় দেখানোর জন্য তারা মাঝে মাঝেই তাদের উপর গুলি চালাতো। কখনো কখনো গুলি লেগে ওই গ্রামের সাধারণ মানুষরা মারাও যেত। আর এরপরেই ওই গ্রামের মানুষেরা আরো এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়। এই আইল্যান্ডবাসীরা যখনই কোনো কাজ করতে পাহাড়ে যেত, তখন তারা নিজেদের সাথে করে খাবার দাবার নিয়ে যেত। আর তারা যখন কাজ করত, তারা সেই খাবারের থলে গাছে ঝুলিয়ে রাখত। আর সুযোগ বুঝে জাপানি সেনারা সেই চালের বস্তা নিয়ে পালিয়ে যেত। চুরি করা চাল, জঙ্গলের ফল আর লুবং দ্বীপে জীবজন্তু শিকার করে তারা তাদের খিদে মেটাত। মাঝে মাঝে তারা আবার রাতের বেলায় গ্রামে যেত এবং সেই গ্রাম থেকে গবাদি পশু ধরে আনত। আর এভাবেই তারা দীর্ঘদিন ধরে তাদের বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল। তারা কোনো একটা ক্যাম্পে 3 থেকে 5 দিনের বেশি থাকতো না, কারণ তাদের সন্দেহ ছিল যে কোনো মুহূর্তে আমেরিকান সৈন্য এখানে চলে আসতে পারে। এভাবেই তারা প্রতিদিনের একটা রুটিন মেইনটেইন করত। কিন্তু সেই সৈন্যটা যে প্রশ্ন করেছিল, মানে প্রাইভেট আকাৎসু, তার মনে সন্দেহ কিন্তু থেকেই গিয়েছিল। আর এই কারণে সে দল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। সে মোট 3 বার দল ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু প্রতিবারই কর্পোরাল শিমাদা তাকে ধরে আনে। 1949 সালের সেপ্টেম্বর মাসের একদিন, মানে যুদ্ধ শেষ হয়ে যাবার 4 বছর 210 দিন পর, হিরোর টিম লক্ষ্য করে হঠাৎ করেই প্রাইভেট আকাৎসু নিখোঁজ হয়ে গেছে। তারা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তারা প্রাইভেট আকাৎসুকে আর খুঁজে পায় না। তারা ভাবে হয়তো আমেরিকান সৈন্যরা তাকে ধরে ফেলেছে। আকাৎসু নিখোঁজ হয়ে যাবার 6 মাস পর হিরোর টিম একটা লিফলেট খুঁজে পায়, যেখানে লেখা ছিল প্রাইভেট আকাৎসু পালিয়ে যায়নি, হারিয়ে গিয়েছিল। আর তারপর সে লুবং দ্বীপের একটা কোণে নির্জন জায়গায় 6 মাস একা কাটিয়েছিল এবং পরে মার্চ মাসে ফিলিপিনো সৈন্যর সামনে সে আত্মসমর্পণ করেছে। আর ফিলিপিনো সৈন্যরা তাকে শত্রু নয়, বন্ধু হিসাবে অভ্যর্থনা জানিয়েছিল। আর এরপরে তারা লক্ষ্য করে জঙ্গলের উপর থেকে একটা প্লেন উড়ছে, আর সেখান থেকে আবারও লিফলেট ফেলা হচ্ছে। এটা শত্রুদের কোনো ফাঁদের অংশ হতে পারে ভেবে তারা সাথে সাথে ওখান থেকে সরে যায়। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আকাৎসুর লেটার পাওয়ার পর বাকিদের মনেও নিশ্চয়ই এই প্রশ্নটা উঠছিল যে যুদ্ধ হয়তো সত্যি শেষ হয়ে গেছে। কিন্তু না, আকাৎসুর নিখোঁজ হয়ে যাওয়া তাদের মধ্যে সন্দেহ আরো বাড়িয়ে দেয়। তারা দ্বীপের সমস্ত লোকজনকে এবার গুপ্তচর হিসাবে দেখতে শুরু করে। এদিকে জাপান সরকারও কিন্তু এত বছর পরেও এই 3 জন সেনাকে তখনও খুঁজে যাচ্ছিল। 1952 সালের ফেব্রুয়ারি মাস, যুদ্ধ শেষ হয়ে যাবার প্রায় 7 বছর পর আবারও একটা প্লেন জঙ্গলে লিফলেট ফেলে। আর এগুলোর মধ্যে হিরোর বড় ভাই তোশিওর একটা চিঠি ছিল, যে চিঠিতে বলা ছিল যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তার টিমের বাকি সেনারা সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে। হিরোর ভাইয়ের চিঠি ছাড়াও এখানে প্রাইভেট কোজুকা এবং কর্পোরাল শিমাদার পরিবারের চিঠি ও ছবিও ছিল। এগুলো দেখার পরে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এবার হয়তো এরা আত্মসমর্পণ করবে, কিন্তু না, এগুলোকেও তারা আমেরিকানদের কোনো চাল ভাবে। তাদের বিশ্বাস ছিল আমেরিকান সৈন্যরা এই ছবিগুলোকে নকল করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ কর্পোরাল শিমাদার পরিবারকে এখানে এমন একটি বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায় দেখা গিয়েছিল যে বাড়িটাকে সে চিনতই না। আর এই ছবিটা দেখার পর তাদের মনে সন্দেহ আরো গাঢ় হয় যে এটা একটা
ফাঁদ। আসলে সৈন্যরা কেউ জানতই না যে টোকিও শহরে বারবার বম্বিং করার পর এই শহরটা কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে সমস্ত বাড়িঘর বিল্ডিং নতুন করে তৈরি করা হয়েছিল। এর ফলে সীমাদার বাড়ির লোক যে ঘরটির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিল সেটিকে সীমাদা চিনতে পারেনি। মানে এক কথায় তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে যুদ্ধ শেষ হয়ে গেছে, ততই তাদের মনে সন্দেহ বাড়ছিল। আর এই দীর্ঘ সময় ধরে তারা জাপানিজ সেন্ট্রাল কমান্ড থেকে কোনো অর্ডারও পায়নি। তাহলে একবার ভাবুন যে এদের মধ্যে কি ভীষণ রকমের দেশপ্রেম ছিল। যদিও এটাকে আপনি দেশপ্রেম বলবেন নাকি পাগলামি বলবেন সেটা আপনার উপর। এই টিমটা প্রতিদিন তাদের সামরিক বাহিনীর দেওয়া তলোয়ার আর বন্দুক পাম তেল দিয়ে পালিশ করে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করত। যদিও একটা সময় জঙ্গলের ইঁদুর তাদের এই বন্দুকের বাটগুলোকে খেয়ে ফেলেছিল। তাদের ইউনিফর্ম ছিঁড়ে গেলে তারা সেলাই করত। এমনকি তারা মাঝে মাঝে গ্রামে গিয়ে জামাকাপড় চুরি করে আনত। গ্রামে যখন তারা চুরি করতে যেত তখন মাঝে মধ্যেই গ্রামবাসীরাও তাদের উপর পাল্টা গুলি চালাত। আর এইরকমই 1953 সালের জুন মাসে একজন স্থানীয় জেলের গুলিতে কর্পোরাল সীমাদা গুরুতর আহত হয়। ফলে তারা আবারও নিশ্চিত হয় যে যুদ্ধ এখনো চলছে আর গ্রামবাসীরা তাদেরকে দেখতে পেলেই তাদের উপর গুলি চালাবে। এরই মাত্র 1 বছরের মধ্যে ওই দ্বীপে ফিলিপিন সেনাবাহিনীর একটা ইউনিট যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিল। আর সেই সময় অ্যাক্সিডেন্টলি কর্পোরাল সীমাদার গায়ে আবারও গুলি লাগে আর সেই গুলিতে মারা যায়। এই গুলি লাগাটা টোটালি অ্যাক্সিডেন্টাল ছিল, কিন্তু হিরোর টিম এটাকে আমেরিকান অ্যাটাক ভাবে। ফলে তাদের বিশ্বাস আরও পাকাপোক্ত হয়ে যায় যে যুদ্ধ এখনো চলছে। একবার ভেবে দেখুন, আপনি যদি নিজে ওই জায়গায় থাকতেন এবং আপনার সাথে যদি এইরকম ঘটনা ঘটতো, তাহলে আপনিও কিন্তু মনে করতেন যে সত্যি হয়তো যুদ্ধ এখনো চলছে। কর্পোরাল সীমাদার মৃত্যুর 10 দিন পর ফিলিপিন এয়ারফোর্সের একটা ফাইটার জেট তাদের আস্তানার উপর থেকে আবারও বেশ কয়েকটা চক্কর দেয় এবং আবারও তারা লিফলেট ফেলে দেয়। সেখানে লাউড স্পিকারে ঘোষণা করা হয়, ওনোদা এবং কোজুকা, যুদ্ধ শেষ হয়ে গেছে, তোমরা বেরিয়ে আসো। আর স্বাভাবিকভাবে তারা এটাকেও আমেরিকানদের চাল ভাবে। 1959 সালে এই দুজন সেনাকে খুঁজতে আবার একটা বড় সার্চ অপারেশন করা হয়। গোটা জঙ্গল জুড়ে অনেকগুলো লাউড স্পিকার বসানো হয়, যেখানে বারবার করে অ্যানাউন্স করা হচ্ছিল যুদ্ধ শেষ হয়ে গেছে, তোমরা এবার স্যারেন্ডার করো। এমনকি 1945 সালের আগের বেশ কিছু জাপানিজ গানও বাজানো হয়েছিল, যাতে ওই দুজন সেনা সেই গান চিনতে পারে। এই সময় সার্চ টিম পুরো দ্বীপ জুড়ে খুঁজে বেড়ায় এবং তারা মে মাস থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 6 মাস ওখানেই ছিল। কিন্তু এত কিছুর পরেও না তো তারা ওই দুজনের টিমকে খুঁজে পেয়েছিল, না ওই দুজন আত্মসমর্পণ করেছিল। তবে সার্চ অপারেশনের শেষের দিন একটা দারুণ ঘটনা ঘটে। লাউড স্পিকারে হিরো একজনের আওয়াজ শুনতে পায়, যে বলছিল, হিরো বাইরে আসো, আমি তোমার ভাই তোশিও। হিরো সাথে সাথে তার ভাইয়ের গলা চিনতে পারে। আর সে সময় কিন্তু আজকের মতো এমন এআই ছিল না যে আপনার ভয়েস কেউ ক্লোন করতে পারবে। এবং ওই সময় দাঁড়িয়ে যদি কোনো মানুষ কোনো পরিচিত ব্যক্তির আওয়াজ শুনতো, তাহলে তারা ধরেই নিত যে হয়তো সেই ব্যক্তিটা রিয়েল। কিন্তু হিরো নিজেকে বোঝায় যে হয়তো আমেরিকান সৈন্যরা জাপানিজ কোনো ব্যক্তিকে দিয়ে তার ভাইয়ের গলা নকল করাচ্ছে। এই জন্যই হয়তো বলে, আপনি যদি কোনো কিছু বিশ্বাস করতে নাই চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সেই জিনিসকে বিশ্বাস করাতে পারবে না। আর এরপরেও হিরো এবং প্রাইভেট কোজুকা তাদের গেরিলা কৌশল চালিয়ে যেতে থাকে। তারা মাঝে মাঝে গ্রামবাসীদের উপর হামলা করত, তাদের ধানের গোলায় আগুন ধরিয়ে দিত এবং দিনের পর দিন গ্রামের মানুষেরা তাদেরকে ঘৃণা করতে শুরু করে। এই সময় তারা এই হামলাগুলোর কথা স্থানীয় পুলিশকে জানায়, আর তারা এই দুজনকে নাম দেয় পাহাড়ের শয়তান। সৈন্যরা লক্ষ্য করত দ্বীপের লোকদের জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নত হচ্ছে, এমনকি অনেক জায়গায় ইলেকট্রিসিটিও পৌঁছে গেছে। আর 1965 সাল, মানে যুদ্ধ শেষের প্রায় 20 বছর পর, একটা দারুণ ঘটনা ঘটে। তারা একদিন গ্রামবাসীর একটি ঘর থেকে একটা ট্রানজিস্টার রেডিও চুরি করে আনে। যুদ্ধের আপডেট, যুদ্ধ কিভাবে এগোচ্ছে, জাপান কতটা এলাকা দখল করেছে, এই যুদ্ধ কবে শেষ হতে পারে, এই খবরগুলো শোনার জন্য তারা রেডিও চুরি করেছিল। কিন্তু সেখানে যুদ্ধের খবরের পরিবর্তে তারা শুনতে পায় আমেরিকার সাথে জাপানিজ সরকার বৈদেশিক সম্পর্ক করছে। এমনকি জাপানকে ডেভেলপ করার জন্য আমেরিকা সাহায্য করছে, আমেরিকা মহাকাশে যান পাঠাচ্ছে, এমনকি ফিলিপিনে একজন নতুন রাষ্ট্রপতিও এসেছে। আর সেই রেডিওতে যুদ্ধের কোনো খবরই ছিল না। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে এবার হয়তো তারা বিশ্বাস করেছিল যে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু না, তারা এটাকেও আমেরিকানদের ষড়যন্ত্র ভাবে। তারা ভাবে যে আমেরিকানরা হয়তো কোনোভাবে এইভাবে রেডিওর মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে জাপানি সেনাদের ফাঁসানোর চেষ্টা করছে। ফলে এর পরেও তারা যুদ্ধ চালিয়ে যায়, আর এর জন্য তাদের একটা বড়সড় মূল্য দিতে হয়েছিল। 1972 সালের 19 অক্টোবর লোকাল লোকজন এবং ওই দুজন সৈন্যর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এদিন ওই দুজন জাপানি সেনা আবারও দ্বীপবাসীদের ধান পোড়াচ্ছিল, আর তখনই স্থানীয় ফিলিপিন পুলিশ বাহিনী
সেখানে চলে আসে আর তারা ওই দুজনের উপর গুলি চালায়। এই গোলাগুলির মধ্যেই প্রাইভেট কোজুকা মারা যায়। এর ফলে হিরো পুরোপুরি একা হয়ে যায়। আর যুদ্ধ যে শেষ হয়নি এবং আমেরিকান সেনারা তাদেরকে হত্যা করতে চায়, এই বিশ্বাসটা তার মনে আরো গাঢ়ভাবে গেঁথে যায়। এরপরে সে একা একাই ওই আইল্যান্ডের চারপাশে ছদ্মবেশে টহল দিত। সে তার কঠোর সামরিক রুটিন মেনে চলত। প্রাইভেট কোজুকার মৃত্যুর 3 দিন পর আইল্যান্ডে আবারও একটা সার্চ টিম পাঠানো হয়। আবারও সেই অনুসন্ধান দলটা হিরোর দৃষ্টি আকর্ষণের জন্য খবরের কাগজ এবং লিফলেট ফেলে রেখে যায়। কিন্তু এত কিছুর পরেও হিরোর মন থেকে এই ধারণাটা যাচ্ছিল না যে জাপান কখনো আত্মসমর্পণ করতে পারে। আর সে অপেক্ষা করতে থাকে জাপানি সেনারা আবারও এই দ্বীপে আসবে এবং এই দ্বীপটিকে দখল করে নেবে। পরবর্তী 6 মাসে 3টি জাপানি সার্চ টিম হিরোকে খুঁজতে এসেছিল, কিন্তু হিরো ছদ্মবেশে ঘন জঙ্গলে লুকিয়েছিল, ফলে তাকে কেউ কখনোই খুঁজে বের করতে পারেনি। তখন তারা হিরোর ছোটবেলার বেশ কিছু জিনিসপত্র জঙ্গলে ফেলে রেখে যায়, যাতে হিরো এগুলো দেখে বিশ্বাস করে যে সত্যি তার বাড়ির লোক তাকে খুঁজছে এবং যুদ্ধ শেষ হয়ে গেছে। এইসব জিনিসগুলো দেখেও হিরো মনে করেছিল আমেরিকান সৈন্য তার পরিবারকে বন্দী করে তাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। কিন্তু সে ওই উপহারগুলোর জন্য সেখানে একটা ধন্যবাদ চিঠি লিখেছিল। আর এটা থেকে ওই জাপানের সার্চ টিম এবং তার পরিবার জানতে পারে যে হিরো এখনো বেঁচে রয়েছে। তাহলে প্রশ্ন হলো যে হিরোকে কি সত্যি খুঁজে পাওয়া গিয়েছিল? আর এখানেই গল্পে এন্ট্রি নেয় নোরিও সুজুকি। নোরিও হিরোর ব্যাপারে বিভিন্ন আর্টিকেল থেকে জেনেছিল এবং তার মনে একটা কৌতূহল ছিল যে হিরো হয়তো সত্যি বেঁচে আছে। আর সেই কারণেই কলেজ ছুট নোরিও 1974 সালে খেয়ালের বসে ফিলিপিনে পাড়ি দেয়। এবং ভাগ্যের কি অদ্ভুত খেলা দেখুন, জঙ্গলে পৌঁছানোর মাত্র 4 দিনের মধ্যেই সে এমন কিছু খুঁজে পেয়েছিল যা ওই সার্চ টিমগুলো গত 29 বছর ধরেও পারেনি। নোরিও একাই ওই জঙ্গলে ক্যাম্প তৈরি করেছিল। আর হঠাৎই একদিন হিরো তার সামনে এসে হাজির হয়, কারণ হিরো বুঝতে পেরেছিল নোরিও এই আইল্যান্ডের বাসিন্দা নয়। কারণ নোরিও রাবারের স্যান্ডেলের সাথে মোটা উলের মোজা পরেছিল, যেটা এই আইল্যান্ডের কেউ কখনোই ব্যবহার করে না। তার চেয়েও বড় কথা, নোরিও জাপানিজ ভাষায় কথা বলছিল। আর এই সময় হিরো নোরিওর সাথে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কথা বলে। আসলে বেশ কয়েক মাস একা একা থাকার পর কারোর সাথে কথা বলতে পেরে, তাও আবার জাপানিজ ভাষায়, হিরো প্রচন্ড খুশি ছিল। এই সময় নোরিও সাবধানে বুঝে শুনে কথায় কথায় হিরোকে বোঝানোর চেষ্টা করে যে যুদ্ধ সত্যিই শেষ হয়ে গেছে এবং বহু বছর ধরে জাপান শান্তিতে রয়েছে। বছরের পর বছর ধরে হিরো যে জিনিসগুলোকে শত্রুদের ষড়যন্ত্র ভেবে উড়িয়ে দিয়েছিল, সেগুলো আসলে সত্যিই ছিল। এর মানে প্রায় 10,000 দিন ধরে সে দ্বীপটিতে একা একাই যুদ্ধ করে যাচ্ছিল। নোরিও এই সময় হিরোকে বলে, তুমি আত্মসমর্পণ করো। কিন্তু হিরো সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না পর্যন্ত তার ঊর্ধ্বতন অফিসার জেনারেল আকিরা মুতো এসে নিজে তাকে যুদ্ধ বন্ধ করার অর্ডার দিচ্ছে, সে ততদিন লড়াই চালিয়ে যাবে। কারণ সে তার নিজের জেনারেল ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারবে না। কিন্তু সমস্যা হলো, সেই বৃদ্ধ মেজর অনেক বছর আগেই সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিল। কিন্তু নোরিও এর পরেও হিরোকে প্রতিশ্রুতি দেয়, সে যে করেই হোক সেই মেজরকে খুঁজে এই লুবং দ্বীপে নিয়ে আসবে। এবার নোরিও যে হিরোকে খুঁজে পেয়েছিল, এটাও তো মেজর এবং জাপানি সরকারকে জানানো দরকার। এই কারণে নোরিও হিরোর সাথে বেশ কয়েকটা ছবি তোলে এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী 2 সপ্তাহ পর সে ওই মেজরকে লুবং দ্বীপে নিয়ে আসে। আর এর জন্য নোরিওকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল। মেজর আকিরা মুতো 29 বছর পর হিরো ওনোডার সামনে আসেন। তিনি প্রথমে হিরোকে অভিনন্দন জানান এবং এরপর তাকে যুদ্ধ বন্ধ করার অর্ডার দেন। 29 বছরের প্রায় দীর্ঘ সময় অতিবাহিত করার পর হিরো তার অস্ত্র নামিয়ে রাখে। লেফটেন্যান্ট হিরো ওনোদার যুদ্ধ ফাইনালি শেষ হয়। তাকে প্রথমে ফিলিপিনের রাজধানী ম্যানিলায় নিয়ে যাওয়া হয়, যেখানে তার সাথে দেখা হয় তার বড় ভাই তোশিওর। কিন্তু হিরোর টিম লুবং দ্বীপে এতদিন ধরে যে নারকীয়তা চালিয়ে গিয়েছিল, এটাকে ফিলিপিন সরকার একটা টেররিস্ট অ্যাক্টের মতো দেখছিল এবং সেই অনুযায়ী তার শাস্তি পাওয়ারও কথা ছিল। কিন্তু তৎকালীন ফিলিপিনের প্রেসিডেন্ট মার্কোস তাকে ক্ষমা প্রদান করেছিলেন। আর এরপর ফিলিপিন থেকে হিরো ওনোডাকে জাপানে ফিরিয়ে আনা হয়। জাপানে ফিরে আসার পর তাকে একজন যুদ্ধ বীর হিসাবে অভ্যর্থনা জানানো হয়। জাপানের লেফটেন্যান্ট ওনোদাকে দেশের প্রাচীন বীরদের মতোই সম্মান জানানো হয়। এমনকি সেই 29 বছর ধরে যেভাবে যুদ্ধ চালিয়ে গিয়েছিল, তাকে একজন মডার্ন সামুরাইয়ের মতো দেখা হচ্ছিল। হিরো ওনোডার দেশে ফিরে আসা জাপানিজদের কাছে উৎসবের মতো ছিল। বিশাল জনতা বিজয়ের মিছিলের সাথে সরকারি কর্মকর্তাদের বক্তৃতার মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। কিন্তু সমস্যা হলো, জাপানে ফেরার পর হিরো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছিল না, কারণ 30 বছরের মধ্যে জাপান পুরোপুরি বদলে গিয়েছিল। তাই তিনি এক নতুন অভিযানে পা বাড়ান। 1975 সালে হিরো তার ব্যাগ গুছিয়ে ব্রাজিলের সাও পাওলোতে একটি জাপানি উপনিবেশে চলে যান। সেখানে তার ভাইয়ের খামারে তাকে সাহায্য করার জন্য। কে ভেবেছিল যে একজন একগুঁয়ে সৈন্য শেষ পর্যন্ত একটি খামারে কাজ করবেন? এখানে বেশ কয়েক বছর থাকার পর 1984 সালে হিরো তার জীবনের প্রথম প্রেম খুঁজে পান এবং মাচিয়ে অনুকু নামে একজন জাপানিজ মহিলার
ওনোদার সাথে তিনি বিবাহ করেন। কিছু বছর পর এই দম্পতি আবার জাপানে ফিরে আসেন এবং এখানে তারা দি ওনেদা নেচার স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুলে সার্ভাইভাল টেকনিক শেখানো হতো। 1996 সালে হিরো আবারও সেই দ্বীপে যান যেখানে তিনি 29 বছর ধরে লুকিয়েছিলেন এবং সেই দ্বীপের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি সেখানে একটি স্থানীয় স্কুলে $10,000 দান করেন। আর অবশেষে 2014 সালের 16 জানুয়ারি হিরো ওনোডার অ্যাডভেঞ্চারে ভরা জীবনের সমাপ্তি হয় এবং 91 বছর বয়সে তিনি মারা যান। সবশেষে কিন্তু একটা প্রশ্ন উঠে আসে, 29 বছর ধরে যে মানুষটা যুদ্ধ চালিয়ে গিয়েছিল সেই যুদ্ধটা আসলে কার সাথে ছিল? শত্রুর সাথে নাকি নিজের বিশ্বাসের সাথে? এটাকে আপনি দেশপ্রেম বলবেন নাকি পাগলামি বলবেন? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি এই ধরনের ভিডিও আপনি আরো দেখতে চান সেটাও জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।